আমার ব্লগে সাধারণত এখন আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব একটা দিই না। একটা সময় ছিল যখন আমার ব্লগের শুরু থেকেই একেবারে শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো। তবে কেউ কেউ আমাকে বলেছিল যে ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিয়ে ভিডিও করতে। তো তারপর থেকে দেখলাম যে ঠিক আছে, দেখা যাক না, ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিয়ে একটু ভিডিও করি। তো সেইভাবেই চলছিল। আজকে হঠাৎ একটু মনে হলো যে আজকে আমার ভয়েস ওভারের পাশাপাশি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিই। তো সেই কারণেই আজকের ভিডিওর শুরুতে সুন্দর এই ভিলেজের রিংটোনটা দিলাম। কেমন লাগছে একটু জানিও তো। তবে হ্যাঁ, তোমরা যদি চাও মাঝে মধ্যে আমার ভয়েস ওভারের পাশাপাশি এই রকম মিষ্টি মিষ্টি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউজ করব। আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি হয়েছে। আজকে সকালেও ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল। এখন আর বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু সারা উঠোনে একেবারে জল জমে রয়েছে। জামা কাপড়গুলো না আজকে আর পুকুর ধারে মেললাম না, একদম সামনের দিকটাতেই মেললাম। যদি আবারও ঝেপে বৃষ্টি আসে তাহলে হুট করে তুলে নিতে পারবো। গতকালকেই তোমাদের দাদা ভাই আলু এনে রেখেছিল, কিন্তু গতকাল আমি আর এগুলো নামাইনি, ব্যাগে রাখাই ছিল। আজকে সকালবেলায় ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম। আর আমার এখন সকালবেলায় যে কটা আলু লাগবে ব্যাগের ওপরে নিয়ে নিলাম। এগুলো এখন ধুয়ে নিয়ে রান্নায় ব্যবহার করব। তোমরা অনেকেই হয়তো ভাবো এ কি, চৌকির নিচে এরকমভাবে আলু চাল সমস্ত রাখা হয়? আসলে হ্যাঁ, আমার তো রান্নাঘরটা আলাদা বলে কিছু নেই। আমার ঘর ভীষণই ছোট, এক ঘর এক দুয়ার বলা যেতে পারে। তো সেই কারণেই আমার যেখানে একটু সুবিধা হয় আমি তেমনভাবেই আমার জিনিসগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপিএস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন শুরু করছি। ঘড়িতে এখন অনেক বাজে। আজকে উঠেছি ঠিক টাইমে, কিন্তু ব্লগটা শুরু করেছি একটু দেরিতে। খুব বৃষ্টি হয়েছে না রাত্রেবেলায়? তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে? জানিও, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিটা না দরকার ছিল, ভীষণ ভীষণ গরম পড়েছিল। কালকে মেলায় গিয়ে আসার সময় মানে কী যে অবস্থা, এসে রাত্রেবেলায় রুটি করলাম, এসে মনে হচ্ছে কি গা ধুই। তারপরে চিন্তা করলাম রুটি করব, রুটি সেঁকতে গিয়ে তো প্রচুর ঘেমে যাব, তার থেকে বরঞ্চ একবারে রুটি সেঁকে টেকে নিয়ে তারপর বরঞ্চ খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যাওয়ার আগে গাটা ধুয়ে নিই। তো তাই করেছি, একেবারে গা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে তারপর শুয়েছি। মাঝ রাত্রে তখন প্রায় বাজে 1:05, হুট করে কারেন্টটা চলে গেল। কি গরম যে কি বলবো, মানে খুব অস্বস্তি হচ্ছিল, ভীষণ গরম। তারপরে বৃষ্টিটা নেমেছে বোধহয় ভোরের দিকটাতে। আমি যখন ভোরবেলায় 4টের সময় উঠলাম তখন দেখলাম খুব বৃষ্টি। তো যাই হোক, এখনও তো ঝিমঝিম পড়েই চলেছে। এই বৃষ্টিটা না কমার নয়, যদি একবারে বৃষ্টিটা হয়ে যায় তাহলে কিন্তু কমে যায়, কিন্তু এই যে ঝিমঝিম বৃষ্টি, এই বৃষ্টিটা সহজে কমতে চায় না। তো চলো বাবানকে খেতে দিয়ে নিই। আর এদিকে সবজিপাতি সমস্ত গোছানো হয়ে গেছে। তো গতকাল রাত্রে তো দেখানো হয়নি যে মেলার থেকে আমি কী কী কিনেছি। তো এই দেখো 10 টাকা করে এগুলো। এই দেখো একটা ছোট্ট কোটো কিনেছি, কি রাখবো জানি না, তবে পছন্দ হলো, কালারটা ভীষণই ভালো লাগলো, কিনে নিলাম। আচ্ছা, এই দুটো বাটি কিনেছি, খুব নরম ধরনের, এগুলো না সহজে ফাটে না, জানো কিসের জন্য বলো তো? ধরো ওই ডিমের অমলেট করি যখন, ডিমটাকে ফেটিয়ে নিই, তো সেটা তখন করি কি আমি ওই গ্লাসের মধ্যে করি। তো এখন থেকে আর গ্লাসে করবো না, এই বাটির মধ্যেই করব। তো এই বাটি আর হচ্ছে এই চামচ, কাঁটা চামচ আমার এর আগেও ছিল, কিন্তু আমার বাবা আবার এই কাঁটা চামচ দিয়ে করে কি, ওর যে কোনো স্ক্রু বা কিছু যাই হোক খুলতে গেলে এটা দিয়ে খুলতে যায় আর সেটা নষ্ট হয়ে যায়। তো এইরকম দেখে দুখানা এই দেখো কাঁটা চামচ কিনেছি, বেশ দেখতে ভালো না? দেখো এই দেখো 20 টাকারগুলো আর একটু ভারী। তো আমি এগুলো যেহেতু রেগুলার ইউজের জন্য, মানে আমাদের বাড়ির মানুষের জন্য, তো সেই কারণেই আর কি এরকম ধরনেরই কিনেছি। খুব একটা যে পাতলা তা কিন্তু নয়, 10 টাকার যেরকম হয় আর কি সেই রকম। আর আমার কাঠের খুন্তিটা তো ভেঙে গেছে। তোমরা আমাকে বলো দিদিভাই ননস্টিকের বাসনে যখন রান্না করবে তখন কাঠের হাতা খুন্তি ব্যবহার করো। তো এইটা নিয়েছি, ভালো না? 10 টাকা নিয়েছে দেখো। তো এইটা দেখা যাক, 10 টাকার জিনিস তো কদিন চলে, তবে দেখে আমার বেশ ভালো লাগলো। এই দিকটা দেখো সরু রয়েছে, এই অংশটা মোটা। তো এইরকম একটা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার মেলার জিনিসপত্র জানিও।
ডিমের কুসুম আগে রাখবো। এর আগের দিন তোমাদের দাদাভাই কুমড়োটা না বেশ সুন্দর নিয়ে এসেছিলো, তো আমি পুঁইশাকে তো দিয়েছিলাম, বাকিটা রেখে দিয়েছিলাম। তো আমার এই না কুমড়ো, পটল আর আলু দিয়ে হিং ফোড়ন দিয়ে যে মিষ্টি তরকারিটা হয়, এটা আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম আজকে যখন কুমড়োটা রয়েছে ফ্রিজে, তাহলে এটা দিয়ে বরঞ্চ একটু রুটির এইরকম একটা তরকারি বানানো যাক। তো সেই রকমভাবেই তরকারিটা বানিয়ে নিলাম। ওদিকে তরকারি ভেজে কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটাও ধুয়ে নিলাম। চালটা ভিজিয়ে রাখলে না বেশ একটু সুবিধা হয়। গতদিন আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি এবং সেখানে তোমাদেরকে জানিয়েছি যে তোমাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন আমাকে নিয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে লিখো, আমি তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও করে সেই সব প্রশ্নের উত্তরগুলো জানাবো। তো গতকাল থেকে আজ পর্যন্ত অনেকগুলোই প্রশ্ন এসেছে, আর বেশ ইন্টারেস্টিং প্রশ্নও কিন্তু তার মধ্যে রয়েছে। তো সেই নিয়ে অবশ্যই ভিডিও আসছে আগামীকাল, চোখ রেখেও আমার চ্যানেলে অবশ্যই সেই কিউএনএ ভিডিও আসবে। এখনও অনেকটাই সময় রয়েছে, কিন্তু তোমরা চাইলে যারা এখনও ভাবছো প্রশ্ন করব কি করব না দিদিভাইকে, অথবা কি মনে করবে, এই সমস্ত কথাগুলো, ভাবনা চিন্তাগুলো একেবারেই ঝেড়ে ফেলে দিয়ে চট করে প্রশ্নগুলো করে ফেলো দেখি। তো এদিকে খাবার দাবার একেবারে রেডি, চলো দিয়ে আসি। তো আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেখো বেশ বড় বড়। তো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিতে তো হবেই। আজকে দেখো তার সাথে নিয়ে এসেছে ভোলা মাছ। আমার কিন্তু ভোলা মাছ মানে ভীষণ ভালো লাগে। আর জানো তো, আমার শ্বশুরবাড়িতে কিন্তু কেউই ভোলা মাছ খায় না। তোমাদের দাদাভাইও আগে খেত না, এখন আমার পাল্লায় পড়ে অবশ্য শিখে গেছে। মাছ কুটে ধুয়ে নেওয়ার পর দেখো সমস্ত সবজিপাতি গুছিয়ে নিয়েছি। ভোলা মাছগুলো বেশ সুন্দর ছিল, লাল ভোলা। কুটে নিয়ে এখানে দেখো হলুদ নুন মাখিয়ে রেখেছি। যেগুলো বেশ বড় সাইজের ছিল, মধ্যেখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আর এই যে এখানে চিংড়ি মাছগুলো বেছে নুন হলুদ মাখিয়েছি। আজকে হবে পটল চিংড়ি, তবে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে একেবারেই নয়, নিরামিষভাবে, যেহেতু মা বাবা খাবেন। এখানে হবে উচ্ছে আলু চচ্চড়ি, আর মাছে মানে আমাদের ভোলা মাছে তো একটু পেঁয়াজ দেবই, তার সাথে কাঁচা লঙ্কা আর একটু আদা, এগুলোও সমস্ত ধুয়ে বেছে নিয়েছি, যেগুলো পটল চিংড়িতে যাবে। এদিকে রান্নাটা যাতে একটু তাড়াতাড়ি হয় সেই কারণে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে উচ্ছে আলুটা চচ্চড়ি করে নেব ছোট কড়াইতে, আর বড় কড়াইতে আগেই ভোলা মাছের ঝালটাই করে নেব। জানো তো, মাছগুলো যদি কুটে নিয়ে আসে তাহলে আমার বেশ সুবিধা হয়, কিন্তু আজকে তোমাদের দাদাভাইয়ের একটু কাজ ছিল বলে আজকে দাঁড়িয়ে থেকে আর কুটে আনতে পারিনি। আর চিংড়ি মাছ তো আর ছাড়িয়ে দেয় না, সেগুলোকে বাড়িতে এনেই ছাড়াতে হয়। তো এদিকে মাছ কুটতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। তো রান্নাটা বসাতেও আজকে স্বাভাবিকভাবেই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, দুদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, চটপট রান্না হয়ে যাবে। আচ্ছা, তোমরা আমার মতন ভোলা মাছ খেতে কারা পছন্দ করো বলো তো? আমি জানো তো, ভোলা মাছ কিন্তু এইভাবেই কালো সর্ষে সাদা সর্ষে বাটা দিয়ে রান্না করি। আর তোমরা ভোলা মাছ যদি কেউ রান্না করো, সেটাকে এইরকম ছাড়া অন্য কোনোভাবে কি রান্না করো, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। একটু টমেটো দিয়েছি, আর নামানোর আগে কিন্তু অবশ্যই একটু ধনেপাতা দেবো। ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে। এইসব মাছ কোনো দিনই আমার শ্বশুরবাড়িতে আগে আসেনি, রান্নাও হয়নি। তবে আমার মনে হয় যে মাছ মুখে খেতে স্বাদ লাগে, সেই মাছ না খাওয়ার কিছু নেই। এইরকমভাবেই তোমাদের দাদাভাইকে আমি এইসব মাছ খাওয়ানো শিখিয়েছি, যেমন লোটে মাছ, ভোলা মাছ। তবে কি জানো তো, তোমাদের দাদাভাই না তেলাপিয়া মাছটা একেবারেই খেতে চায় না। ওইটা আবার আমি আর আমার বাবান আর আমার শ্বশুরমশাই, আমরা 3টে মানুষই খাই। আর পাঙাশ মাছটাও কিন্তু তোমাদের দাদাভাইকে নতুনই আমি খাওয়া শিখিয়েছি। এই নিয়ে আমার বাড়িতে 3বার আমি পাঙাশ মাছ রান্না করলাম, এবং সেগুলো এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, যার জন্য কিন্তু তোমাদের দাদাভাই এখন বেশ ভালোই খায় দেখেছি। রান্নাটা হয়ে গেছে, চলো আজকে ভোলা মাছের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিইনি। এই দেখো,
কড়াইতে কত সুন্দর মাছটা রাখা রয়েছে। তো যেহেতু ধনেপাতা এখনও আসেনি, তোমাদের দাদাভাই কালেকশন থেকে আসার পথে ধনেপাতা আনবে, তাই ওই কড়াইটাতেই রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই ধনেপাতা নিয়ে আসলে ওর মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর এই যে এই কড়াইটা আজকে আবার বার করেছি, কারণ ছোট কড়াইটার মধ্যে তো আর পটল চিংড়িটা রান্না করা যেত না, তাই এই কড়াইটা নিয়েছি। আর কাঠের খুন্তিটাও কিন্তু আজকে ব্যবহার করছি। পটল আর আলু সুন্দর করে লাল করে ভেজে নেব। আর এটার জন্য যে মশলা লাগবে সেটাও আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আসলে তোমাদের দাদাভাই জানে যে ফ্রিজে ধনেপাতা রয়েছে, আসলে ছিলই, কিন্তু জানো তো অনেক দিন ব্যবহার হয়নি, সেই কারণে দেখলাম যে হলুদ হয়ে গেছে। তো আবারও তোমাদের দাদাভাই ওই কালেকশন থেকে আসার পথে ধনেপাতাটা নিয়ে এসেছে। আর এই তো এখন এগুলোকে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর মাছের ঝোলে দিয়ে আরও একবার ফুটিয়ে নেব। এই সমস্ত সামুদ্রিক মাছগুলোতে না ধনেপাতা না দিলে মাছের সেই এক্স্যাক্ট টেস্টটা কিন্তু একেবারেই আসে না। সেই কারণেই আমি এই মাছগুলোতে না ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। তেলাপিয়া মাছ বলো, তারপর এইরকম ভোলা মাছ, এইগুলোতে ধনেপাতা আমি দিয়েই থাকি। আর এই বিষয়গুলো কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। আমার মায়ের আবার একটা মানে ব্যাপার রয়েছে, সেটা হলো ভোলা মাছ হোক, তেলাপিয়া মাছ হোক, যখনই মা আনবে ধনেপাতা যত দামই হোক না কেন মা ঠিক নিয়ে আসবে। মানে মা ধনেপাতা ছাড়া এইসব মাছগুলো যেন একেবারেই রান্নাই করতে পারে না। আর আমার মধ্যেও দেখি মায়ের ঠিক এই ব্যাপারটাই এসেছে। জানো তো আমি একটা জিনিস খুব দেখেছি যে যত সুন্দর কড়াই হোক না কেন, এরকম ফ্ল্যাট কড়াইতে রান্না করতে যেন একটু অসুবিধেই লাগে। আমরা যারা ওই রকম কোটল পানা কড়াইতে রেগুলারে রান্নাবান্না করি তাদের কাছে কিন্তু এরকম ফ্ল্যাট কড়াই একটু অসুবিধেই হয়ে দাঁড়ায়। আমার কাছে তো তাই মনে হয়। আমার ওই কড়াইটাতে একদম রসিয়ে কষিয়ে এত সুন্দর করে আমি রান্না করি, আর এইটাতে না রান্না করতে কেমন যেন একটু বাদো লাগছে। এদিকে তো রান্না বান্না একদম কমপ্লিট। গ্যাসের স্ল্যাবটাও দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া আমার হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু ঘর দৌড়ও একেবারে ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। তো এখন আর বৃষ্টি হচ্ছে না, বেশ সুন্দর রোদ কিন্তু উঠেছে। আবারও সমস্ত জামা কাপড়গুলো একেবারে পুকুর ধারে দিয়ে একদম ক্লিপ দিয়ে আটকে রেখে এসেছি। আর আমার মিঠুরও স্নান সারা হয়ে গেছে, এবার বাবা মাকেও খেতে দিয়ে নেব। তাহলে চলো এক ঝলক ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে নিই। এই হলো হাঁড়িতে ভাত। আসলে প্রতিটা দিন না রান্নাবান্না না দেখাতে পারলে একটুকু যেন ভালো লাগে না। তো এখানে রয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, আর তার সাথে নিচে এখানে রয়েছে গতকালের সেই মানকচু বাটা, যেটা আমি দুপুরে খেয়ে নেব। গতকালের কিছুটা ভাত ছিল, সেটাকে সকালে গরম করেছিলাম, খাবও ভেবেছিলাম কচু বাটা দিয়ে, কিন্তু সময়টা একেবারেই হয়ে উঠলো না। ওই যে মাছ করতে বসে গেলাম, যাকগে তারপরে তো রান্না বান্নাও সেরেছি। আর এখানে দেখো পটল আলু মানে পটল চিংড়িটা ঠিক এই রকম শুকনো করেছি, মানে খুব বেশি রস রাখিনি, একটু গামাখার কষা টাইপের। তবে কিন্তু পেঁয়াজ রসুন একেবারেই দিইনি। আমাকে কিন্তু এর আগের দিন একজন বলেছিলে যে নিরামিষ রান্না করতে পারে সেই রাঁধুনি। নিরামিষটা কিন্তু আমিও একেবারে খারাপ করি না, আমিষের সাথে সাথে নিরামিষটাও রাঁধতে পারি। আর এই যে এখানে রয়েছে ভোলা মাছের ঝাল, দেখে তো একেবারে যেন জিভে জল চলে আসছে, তাই না? তো এই হলো আজকের আমার রান্নাবান্না। দুপুরের পর অনেকক্ষণ সময় কেটে গেছে, এখন প্রায় ঘড়িতে 9:45 মতো বাজে। আর আমি ওপরে চলে এসেছি, উপরের ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাবান পড়তে গেছে, আর তোমাদের দাদাভাইও বাবানকে দিয়ে একটু বেরিয়েছে, ওই একেবারে আসার পথে হয়তো নিয়ে আসবে। তো আমার উপরে একটু কাজ রয়েছে, তো সেই কারণেই ওপরে আসা। তো আসলাম যখন একেবারে বারণটা হাতে করে নিয়ে এসেছি যে একটু ঘরদোর ঝাঁটও দিয়ে নেব। জানো তো ঝর্ণাদিকে বলেছিলাম, ওপরটা দেখিয়েওছিলাম যে আমার ওপরের ঘরটা তুমি সপ্তাহে অন্তত ওই 2 দিন করে মুছে দিও, আর ঝাঁটও দেবে তার সাথে মুছবে। আর যেদিনকে মনে করবেও যে গ্রিলগুলো তোমাকে দিয়ে মোছাবো, সেদিন শুধু গ্রিলগুলোই মুছবে আর ঝাঁট দেবে, সেদিন আর মুছতে হবে না, মানে মেঝেটা মুছতে হবে না। তো দিদি বলেছিল হ্যাঁ করে দেবো, কিন্তু টাকাটা অনেকটাই বেশি চেয়েছিল। দিদি প্রায় 700 টাকা চেয়েছিল। তো আমি দেখলাম যে না, অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে আর আমি দিদিকে দিয়ে আমি ওপরের কাজ করাইনি। তবে যদি কোনো সময় মনে হয় যে না
পারছি, আমি নিজে থেকে দিতে পারছি টাকাটা, তখন আমি দিদিকে রাখার চেষ্টা করব। কারণ কি বলো তো, একদিকে তো তোমাদের দাদাভাই খরচা করছে, তার উপরে যদি আরও অনেকটা চাপিয়ে দিই তাহলে অনেকটাই সমস্যা হয়। আর যদি বলো ইউটিউব ইনকাম, সেটা কিন্তু আমার মাসে মাসে হয় না। আমার যদি একটা মান্থলি ইনকাম থাকতো তাহলে অবশ্যই আমি তার থেকে কিছুটা এইভাবে খরচা করতে পারতাম। তো দেখা যাক, পরবর্তীকালে যদি পারি অবশ্যই দিদিকে দিয়ে আমি এই কাজগুলো করিয়ে নেব। ততদিন এইভাবেই চলুক। সন্ধ্যাবেলায় বাবান বাড়িতে না থাকলে না আমার যেন মনে হয় কি যে কি একটা কাজ নেই। আসলে সন্ধ্যাবেলাটায় তো বাবান পড়তে বসে, আমি ওর পাশে একটু বসি, কোনো কিছু না পারলে একটু দেখিয়ে দিই। মানে ওর একটা বাচ্চা তো আর একা একা ও তো পড়েই, পাশে একটু বসলে ওরও একটু এনার্জিটা পায়, সেই কারণেই একটু বসি ওর পাশে। তো যেদিনকে ওর সন্ধ্যাবেলায় পড়া থাকে না, আমার সেদিনকে না মানে মনে হয় যেন সময়ই কাটছে না। তো নিচে ভাত করা হয়ে গেছে, চায়ের বাসন কোসনগুলো যা ছিল সমস্ত মেজে ঘষে নিয়েছি। তো ভাবলাম যাই একটু ওপরটা একটু ঝাড় দিয়ে নিই। আর কিছু শাড়ি বার করলাম, যে শাড়িগুলো আমার একেবারেই এখন পরা হয় না, কিন্তু খুব সুন্দর শাড়িগুলো। তো আমি ভেবেছিলাম যে শাড়িগুলো তো নতুন প্রায় রয়েইছে, তো কি করি, শাড়িগুলো নষ্ট না করে বরঞ্চ যদি ঝর্ণাদিকে দিই, ঝর্ণাদি তো টুকটাক পরতে পারবে। তো আমি জিজ্ঞেস করেছি, কি বলো তো এখনকার দিনে না মানুষকে ফট করে কিছু দেওয়া যায় না জিজ্ঞেস না করে। তো আমি জিজ্ঞেস করেছি যে দিদি আমার কাছে এরকম কিছু শাড়ি রয়েছে যেগুলো আমি পরি না, কিন্তু ভালো কন্ডিশনেই রয়েছে, তুমি কি পরবে টুকটাক? বলে হ্যাঁ অবশ্যই পরবো বৌদি, তুমি আমাকে দিও। তো কিছুদিন আগে না মাও ওকে শাড়ি দিয়েছে, আমি সেটা জানি না, যাকগে আমিও ভাবলাম তাহলে আমিও দিই। আমার কিছু শাড়ি রয়েছে, শুধু ঘরে পরে থাকলে মানে বস্তা পচা হবে, তা থেকে একটা মানুষ পড়ুক। তো সেই এখান থেকে ওপরে আলমারি থেকে 4টে বার করলাম, আর নিচের আলমারিতে আমার 2-1টা রয়েছে, তো সেইগুলো নিচে গিয়ে বার করে নেব। তো এই দেখো শাড়িগুলো দেখো কত সুন্দর। এই যে এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দের শাড়ি, কিন্তু শাড়িটা এখন আর বহুদিনই হলো পরি না। আর এখন না এই কুর্তা সালোয়ার এই সমস্ত পরে আমার আগে যে টুকটাক একটু শাড়ি পরা হতো সেগুলো এখন বন্ধ হয়ে গেছে, তো সেই কারণে এগুলো তো আমার পরেই থাকছে। এই একটা জামদানির মধ্যে এই দেখো কি সুন্দর, দেখো এই শাড়িটাও কিন্তু খুব ভালো। তোমরা তো আমাকে দেখেছোই, আমি ভীষণ জামদানি পরতাম, কারণ আমার অনেক জামদানি রয়েছে। তার মধ্যে থেকে এই একটা লাল জামদানি, তারপরে এই দেখো এই শাড়িটা তো আমার আর আমার বোনের একই। তোমরা জানোই যে আমরা দুজন একই টাইপের জিনিস নিতে ভীষণ পছন্দ করি, একই রকম গয়না বলো একই শাড়ি বলো আমরা ভীষণ পছন্দ করি পরতে। তো এই যে এই শাড়িটা কিন্তু আমার বোন আমাকে মানে বোনের বিয়ের সময় আর কি, বোনের বিয়ের সময় মা বোনের জন্য একটা কিনেছিল আর আমার জন্য একটা সেম শাড়ি। এই যে বোনেরটা বোন কি করেছে জানি না, তবে আমারটা এখনও ছিল, এবার এইটা আর ইচ্ছে করে না আর পরতে, তো এটা আমি ঝর্ণাদিকে দিয়ে দেবো। আর এই একটা শাড়ি যেটা আমি একদিন পরেছিলাম, একদিন একদম গুনে একদিন, যার জন্য দেখো শাড়িটার আমার পারপিকও কিচ্ছু করা হয়নি জানো তো, একদম একদিন পরা শাড়িটা আমার। উল্টো করে মনে হয় ভাঁজ করা, হ্যাঁ উল্টো করে ভাঁজ করা শাড়িটাতে না। এই দেখো এই যে এইরকম এমব্রয়ডারির কাজ করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ওপর দিয়ে দেখো এর ভেতরে এরকম রয়েছে, উল্টো করে শাড়িটা আসলে ভাঁজ করা, ঠিক আছে। এই একটা শাড়ি, এটাও আমি ওই একদিনই পরেছি, তো ভাবলাম রেখে কি হবে, ঝর্ণাদিকে বরঞ্চ দিই, টুকটাক এদিক ওদিক পরতে পারবে। এই যে আর সামনে তো পুজো আসছে, দিদির জন্য তো অবশ্যই পুজোয় ও টাকা নিলে নেবে, যদি টাকাও নেয় তবুও একটা শাড়ি আমি ওকে অবশ্যই আমার তরফ থেকে দেব। এখন পড়িতে প্রায় 9:30 বাজে, আর বাবানের বাবা পড়া থেকে আনতে গেছে। এদিকে রাত্রেবেলায় তোমাদের দাদাভাই বলে দিয়েছে যে রুটি খাবে, দুপুরে মাছ খেয়েছে আর নাকি ভালো লাগছে না, তাই রাত্রে ওর জন্য রুটি তো করছি, তার সাথে এখানে ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আর ওদিকে ভাত করে না মা বাবাকে আগেই দিয়ে এসেছি। তো এই যে এদিকে দেখো সমস্ত ছড়ানো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমায় মনে রেখো। টাটা।